নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন হচ্ছে এটা এক। আর এই ইংরেজি মডেল প্রশ্নটি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 40 মার্কের একটি স্কুলের তথা এটা হচ্ছে তোমরা যদি দেখো যে নমুনা পর্ষদ থেকে নেওয়া প্রশ্নটা আমরা একটু দেখিয়ে নিয়ে এসি। দেখো এখানে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া। আর আমি এই যে ভিডিওটি বা এই প্রশ্নটি যখনই বিশ্লেষণ করব, প্রশ্নর ইংরেজির পাশাপাশি সমস্ত বাংলা মিনিং সহ একবারে সমস্ত প্রশ্নের বাংলা ডিটেলস আলোচনা করব, যাতে তোমরা ইংরেজি অনেকে কম বুঝো, স্পষ্ট করে সবাই বুঝতে পারো। যাই হোক, আমি আর ভিডিও বেশি কথা না বলে ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিওর শুরুতেই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আমরা প্রশ্নটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এখানে 40 মার্কের প্রশ্ন থাকবে, সময় থাকবে 80 মিনিট। আর এটা আমার 1 নম্বর এই চ্যানেলের 1 নম্বর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য প্রশ্ন। এক এক করে আমি আরও বেশ কয়েকটি প্রশ্ন দেব। এখানে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র, যেটা তোমাদের সবারই দেখা জরুরি। এখানে 1 নম্বরের প্রশ্ন, রিড দি ফলোয়িং প্যাসেজ। তোমরা জানো একটা ইংরেজি প্রশ্নে 3 ধরনের প্যাসেজ আসে। একটা হচ্ছে সিন রিডিং স্কিল সিন, আর পরে দ্বিতীয়টা আসে কবিতা থেকে, এই যে 2 নম্বরটা কবিতা, এবং 3 নম্বর প্রশ্ন হচ্ছে আনসিন থেকে, অর্থাৎ তোমাদের বইতে থাকবে না, নতুন একটা বিভিন্ন জায়গা থেকে, সংবাদ পত্রিকা বিভিন্ন জায়গা থেকে দিতে পারে। তারপরে তোমার 4 নম্বরে হচ্ছে তোমার গ্রামার 4, 5, 6, 7, এবং 8 নম্বরে হচ্ছে রাইটিং, যেটা 10 মার্ক। এই ছিল তোমার টোটাল প্রশ্ন। এখন আমরা সরাসরি উত্তর বিশ্লেষণে চলে যাব। রিড দি ফলোয়িং প্যাসেজ, এই প্যাসেজটা তো প্রথমে পড়বে, তারপরে নিচে যে প্রশ্নগুলি দেওয়া আছে সেগুলি উত্তর দেওয়া। তাহলে আমরা এই প্যাসেজে কি বলেছে আমরা সরাসরি তার বাংলা মিনিং লাইন বাই লাইন আগে পড়ে নেব। দেখি কি দেওয়া আছে। টোটাল প্রশ্নটা আমি দেখে নিলাম, তারপরে সরাসরি বাংলা মিনিংয়ে যাচ্ছি। এখন আমি সরাসরি বাংলা মিনিং দেখব। তবে at 10 o'clock the zoo gets open and the first rush of visitor arrive. সকাল 10টায় চিড়িয়াখানায় ফটক খুলে যায়, প্রথম দফার দর্শনকারীরা ঢুকতে শুরু করে। as they came flooding into the ground, everyone has to be alert. তারা ভেতরে ঢুকে পড়তে সবাইকে সতর্ক থাকতে হয়। This is not to ensure that animal do not hurt the people, but no make sure that the people don't hurt the animal. এই সতর্কতার এই কারণ নয় যে পশুরা মানুষকে আঘাত করবে, বরং মানুষ যেন পশুদের কোনো ক্ষতি না করে তা নিশ্চিত করার জন্য। এরপরে পরের যেটা যদি আমরা দেখি, if an animal is asleep, they want to throw a stone at it or prod it with stick to make it move. কোনো পশু যদি ঘুমিয়ে থাকে তখন কিছু দর্শনার্থী তাকে নড়াচড়া করার জন্য পাথর ছড়ে বা লাঠি দিয়ে খোঁচা দেয়। এটা হচ্ছে যে এই লাইনটা, ইফ অ্যান অ্যানিমাল ইজ অ্যাসলিপ। তারপরে গিয়ে হলো পরের লাইন, উই হ্যাভ ফাউন্ড ভিজিটর ট্রাইং টু গিভ দি শিম্পাঞ্জি লাইটেড, তারপরে সিগারেটস অ্যান্ড রজর ব্লেড। এমনও দেখা গেছে যে কিছু দর্শনার্থী শিম্পাঞ্জিদের জ্বলন্ত সিগারেট এবং রেজার ব্লেড দিতে চেয়েছে। তারপরে দি আনসিভিলাইজড বিহেভিয়ার অফ সাম হিউম্যান বিংস ইন এ জু হ্যাজ টু বি সিন টু বি বিলিভ। চিড়িয়াখানায় কিছু মানুষের অসভ্য আচরণ দেখলে বিশ্বাস করা যায় না। টুয়ার্ডস ইভিনিং দি ভিজিটিং ক্রাউড থিংস আউট। সন্ধ্যার দিকে দর্শনার্থীদের ভিড় কমে আসে। এরপরের যেটা হচ্ছে, দি স্লান্টিং রেস অফ দি সানলাইট দি কেজ হোয়ার দি ক্রাউড পিগন স্লিপ। সূর্যের ঢালু রশ্মি মুকুটধারী কবুতরদের খাঁচায় আলোকিত করে। As the light fades, the robin ceases to sing and flies off to roast in the mimosa tree. আলো ম্লান হয়ে এলে রবিন পাখি গান গাওয়া বন্ধ করে মিমোচা গাছে আশ্রয় নিতে উড়ে যায়। দি হোয়াইট ফেস আউল দ্যাট হ্যাভ স্পেন্ট অল ডে প্রিটেন্ডিং টু বি গ্রে ট্রিট স্টাম্প নাও ওপেন লার্জ গোল্ডেন আই। সাদা মুখের পেঁচাগুলো সারাদিন ধূসর গাছের গুড়ির মতো সেজে থাকার পর এখন বড় বড় সোনালি চোখ খুলে ফেলে।
এই তারপরে শ্যাডোস আর ক্রিপিং ওভার দি ফ্লাওয়ার বেডস অ্যান্ড রকারি, ফুলের বাগান এবং পাথুরে বাগানের উপর ধীরে ধীরে ছায়া নেমে আসে। দেয়ার ইজ এ সাডেন চোরাস ফ্রম দি শিম্পাঞ্জি বেডরুম, হঠাৎ শিম্পাঞ্জিদের শোবার ঘর থেকে একসঙ্গে চেঁচামেচি শব্দ শোনা যায়। উই নো দে আর কোয়ালিং ওভার হু শুড হ্যাভ দি স্ট্র, বোঝা যায় যে তারা কে খড় পাবে তা নিয়ে ঝগড়া করছে। এই ছিল টোটাল যে প্রশ্ন, সেটা মানে 1 নম্বরের সিন কম্প্রিহেনশনের যে বাংলা মিনিং। এখন যদি আমরা উত্তরটা দেখি, চুজ দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অল্টারনেটিভ। ইন দি মর্নিং দি জু গেটস ওপেন অ্যাট, আমরা প্রথমেই দেখছি এই জু ওপেন হয় কয়টার সময়, অ্যাট 10 o'clock, অর্থাৎ এটা কিন্তু একবারে সহজ উত্তর, অ্যাট 10 o'clock। আমরা অ্যাট 10 o'clock। তারপরে দি ভিজিটিং ক্রাউড থিংস আউট টুয়ার্ডস ইভিনিং, আমরা যদি একটু বাংলা দেখি, দর্শনার্থী ভিড় কমতে শুরু করে কখন, সন্ধ্যা পর্যন্ত। তারপর 3 নম্বর, দি শ্যাডো ক্রিপ ওভার দি ফ্লাওয়ার বেডস অ্যান্ড রকি, এখানে যদি আমরা এটা দেখি, দি শ্যাডো ক্রিপ, এটার উত্তর হবে রকারি। রকারি, ছায়া ফুলের বাগান জুড়ি গড়িয়েও আসে এবং রকারি, তাহলে এটা হচ্ছে যে ডি নম্বর উত্তর। তাহলে আমরা এর 3টি যে প্রশ্ন সেটা দেখলাম, এবার আমরা দেখব বি এর প্রশ্ন। তো বি এর প্রশ্ন দেখার জন্য দেখো কি বলছি, ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি প্যাসেজ। টাইম অফ অ্যাকশন কখন শুরু হয়, হোয়াট হ্যাপেন কি ঘটে। তাহলে অ্যাট 10 o'clock, কি দি জু গেটস ওপেন এয়ার, এই যে এখান থেকে দি জু গেটস ওপেন অ্যান্ড দি ফার্স্ট রাশ ভিজিটর অ্যারাইভ, অর্থাৎ এই পর্যন্ত তোমরা দেখে দেখে লিখে দেবে। এরপরে দি রবিন চিজেস টু সিং অ্যান্ড ফ্লাইস অফ টু পিস, এটা হবে অ্যাজ দি লাইট ফেডস, অ্যাজ দি লাইট ফেড, আলো ঝাপসা হয়ে হওয়া শুরু হলে রবিন গান বন্ধ করে এবং কোথাও বসতে চলে যায়। ঠিক আছে, এই বি নম্বর গেল। এরপরে সি নম্বর, টু এক্সাম্পল অফ আনসিভিলাইজ বিহেভিয়ার অফ হিউম্যান বিং। আমরা যদি প্রশ্নটা দেখি, এই যে give 2 example uncivilized behavior of human being as you find them in the next text। তাহলে আমরা দেখি, visitor throw a stone or proud animal with stick ওয়েক দেম আপ, মানুষের দুটো অসভ্য আচরণের উদাহরণ দিতে বলছে। দর্শনার্থী পাথর ছুঁড়ে দেয় এবং প্রাণীকে জাগানোর জন্য লাঠি দিয়ে আঘাত করে। ভিজিটর ট্রাই টু গিভ শিম্পাঞ্জি লাইটেড সিগারেটস অ্যান্ড রেজার ব্লেড, দর্শনার্থী শিম্পাঞ্জি লাইট দেওয়া সিগারেট বা রেজার ব্লেড দিতে চেষ্টা করে। এরপরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কি 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন কি আসছে, রিড দি ফলোয়িং পোয়েম। আই লাইভ দি ফিটফুল গাস্ট দ্যাট শেক, আমি সেই অনিয়মিত বাতাসকে ভালোবাসি যা ঝড়ের মতো দুলায়। দি কেজমেন্ট অল ডে, দিনভর জানালার কাঠের ফ্রেমকে দুলিয়ে দেয়। অ্যান্ড ফ্রম দি মজি এলম ট্রি টেক্স, এবং কুচকানো এলম গাছ থেকে তুলে নেয়। দি ফেডেড লিভস অ্যাওয়ে, ফিকে হয়ে যাওয়া পাতাগুলিকে। তারপর টুইলিং দেম বাই দি উইন্ডো পেন, জানালার কাছের পাশে ঘুরিয়ে নিয়ে যায়। উইথ 1000 আদার্স ডাউন দি লেন, আরও হাজার হাজার পাতার সঙ্গে রাস্তার ধারে নিচে ফেলা। তারপর আই লাভ টু সি দি শেকিং টুইগ, আমি দেখতে ভালোবাসি সেই দুলে থাকা কুড়ি বা ডালটি। ড্যান্স টিল দি শার্ট অফ এফ, সন্ধ্যা পর্যন্ত নাচতে নাচতে। দি স্পারো অন দি কোটেশ্রী, কুড়ের ছাদের উপর বসা চড়ুইটিকে। হু শির্প উড মেক বিলিভ, যার চিরকধ্বনি শুনে মনে হয় দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লিটারিং বাই, যে বসন্ত এখনই ঘুরে যাচ্ছে। ইন সামার ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই, এই গ্রীষ্মের কোলে ফুলের মাঝে শুয়ে থাকতে। এই হচ্ছে তোমার, এইখানে দেখো সামার টু লাই, এই বাংলা মিনিংটা আমি দেখিয়ে দিলাম। এরপরে তোমার উত্তর, চুজ দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অল্টারনেটিভ, সে প্রশ্নগুলি দেখাতে হবে। তাহলে কি আছে এখানে, চুজ দি ফিটফুল গাছ টেক দি ফেডেড আই লিভস অ্যাওয়ে ফ্রম, উত্তর হবে এলম ট্রি, অর্থাৎ এখানে তোমরা দেখেছো বি নম্বরের উত্তর। তারপরে দি বার্ডস হু স্লিপ উড মেক বিলিভ দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফিল্টারিং বাই
এখানে কি আছে, এখানে স্পারো আছে, অর্থাৎ স্পারো, ডি নম্বর। এরপরে হঠাৎ বাতাস শুকনো পাতা তুলে নেয় কি, এলম গাছ। তারপরে যে পাখির চির চির শব্দ শোনার মাধ্যমে মনে হয় বসন্ত এসেছে, চড়ুই পাখির। ঠিক আছে, এই দুটো স্পারো। এরপরের প্রশ্ন বি, টু থিংস দ্যাট দি পোয়েট লাভস। হ্যাঁ, কবির দুটি প্রিয় বিষয় যে কবি দুটি ভালোবাসে। হঠাৎ বাতাস যা জানলার কাজ ঝাঁকুনি দেয়, দি ফিটফুল গাছ দ্য শেক দি কেজমেন্ট, এবং পরে আরও একটা হচ্ছে দি স্পারো অন দি কোটেজ রিক, কোটেজের চালের উপর বসা চড়ুই। এই দুইটাই কবির ভালো লাগে। ঠিক আছে, এরপরের প্রশ্ন হচ্ছে রিডিং স্কিল, অর্থাৎ আনসিন, যেটা হ্যাঁ তোমরা রিডিং করে উত্তরটা দিতে হবে। তবে এখানের এই ইন ওয়ান অফ দি লার্জেস্ট হ্যাঁ মেরিন লাইফ ডিজাস্টার্স অন দি ইন্ডিয়ান কোস্ট ইন রিসেন্ট মেমোরি 46 এরকম করে দেওয়া আছে। তাই ইন ওয়ান অফ দি লার্জেস্ট মেরিন লাইফ ডিজাস্টার ইন দি কোস্ট ইন রিসেন্ট মেমোরি 46 carcasses of whales were found washed ashore near the তিরুচেন্দুর বিচ ইন চেন্নাই। সাম্প্রতিক সময়ে ভারতের উপকূলে ঘটে যাওয়া অন্যতম বৃহৎ সামুদ্রিক প্রাণী বিপর্যয় আজ ভোরে চেন্নাই জেলার তিরুন্দি সৈকতের কাছে 46টি তিমির মৃতদেহ উপকূলে ভেসে আসে। তারপরে চেন্নাই ডিস্ট্রিক্ট আর্লি টুডে হোয়াইল মোর দ্যান 25 হুইচ ওয়ার stranded in shallow water were pushed back into the deep sea. অগভীর জলে আটকা পড়া 250-টিরও বেশি তিমিকে গভীর সমুদ্রে ফিরিয়ে দেওয়া হয়। এরপরের অফ দেম 35 কুড বি রেস্কিউড বাই ফরেস্ট ডিপার্টমেন্ট অফ official fishermen and fire and rescue personnel, and 46 died due to dehydration in shallow water on the shore. তাদের মধ্যে বন দপ্তরের আধিকারিক, জেলে এবং অগ্নি উদ্ধার কর্মীদের সহায়তায় 35টি তিমিকে উদ্ধার করা সম্ভব হয়, আর তীরে অগভীর জলে পানি শূন্যতার কারণে 46টি তিমির মৃত্যু হয়। অ্যাকর্ডিং টু দি অফিসিয়াল অ্যান্ড ফিশারম্যান ইন দি এরিয়া 125 whales ওয়ার ফাউন্ড ডায়েট অ্যাট হচ্ছে তোমার কাল্লামেঝিত ইন 1973। ওই এলাকার আধিকারিক ও জেলেদের মতে 1973 সালে কাল্লামেঝিতে 125টি তিমিকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। ইন আগস্ট লাস্ট ইয়ার দি carcass of a 33 feet long whale was found on a beach near a village in তোমার গিয়ে হলো নাগাপট্টিনম ডিস্ট্রিক্ট। গত বছরের আগস্ট মাসে নাগাপট্টিনম জেলার একটি এই গ্রামের কাছে সৈকতে 33 ফুট লম্বা একটি তিমির মৃতদেহ পাওয়া যায়। ইন এপ্রিল দি কারাকাস অফ এ হোয়েল ওয়াজ ওয়াশড অ্যাশোর অন দি ভেপোল্লাদাই, তাই না, ভেপ্পা লোদাই কোস্ট, which was identified as a sperm whale by a team of scientists from the Fisheries College and Research Institute FCRI, but the mass stranding has happened now is a rarity. এপ্রিল মাসে ভেপ্পা লোদাই উপকূলে একটি তিমির মৃতদেহ ভেসে আসে, যাকে ফিশারিজ কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীদের একটি দল স্পাম হোয়েল হিসাবে শনাক্ত করে। তবে বর্তমানে যে ব্যাপক সংখ্যায় তিমি তীরে আটকে পড়ছে তা অত্যন্ত বিরল ঘটনা। এইটা যেটা দি স্টেটসম্যান পত্রিকায় 13ই জানুয়ারি 2016 সালে কিন্তু এটা প্রকাশিত হয়েছে, সেখান থেকেই একটা প্যাসেজ তোমাদের তুলে দিয়েছে। এবার এখান থেকে উত্তর দিতে হবে। রিডিং স্কিল, চুজ দি কারেক্ট অ্যান্সার। দি নাম্বার অফ হুইল কারাকাস ফাউন্ড ইন দি চেন্দুর বিচ ইজ, এখানে কত, 46, উত্তর হবে 46। এখানে আমার 46 কই, 46 সি নম্বরে উত্তর হবে। তারপরে তিরুচেন্দুর সৈকতে পাওয়া তিমির মৃতদেহ সংখ্যা 46। তারপরে দ্বিতীয় প্রশ্ন, 35 হুইলস কুড বি রেস্কিউড বাই কি, ফিশারম্যান, এখানে মৎস্যজীবী, বি নম্বর উত্তর হবে ফিশারম্যান। তারপরে 125 হুইলস আর ফাউন্ড ডেট এ কাল্লামঝি ইন,
কত সালে সেটা 1973, বি নম্বর উত্তর হবে, অর্থাৎ 1973। এরপরে পরের প্রশ্ন, ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। দি কারাকাস অফ 33 ফিট লং হুইল ওয়াজ ফাউন্ড অন তিরুচেন্দুর বিচ, এটা ফলস, কারণ সাপোর্টিং স্টেটমেন্ট কি, আমরা ফলস বলবো কেন, আসলে তিরুচেন্দুর সৈকতে 33 ফিট দীর্ঘ একটি তিমির মৃতদেহ পাওয়া যায়, এটা মিথ্যা। ইন আগস্ট লাস্ট ইয়ার দি কারাকাস অফ 33 ফিট লং হুইল ওয়াজ ফাউন্ড ইন এ বিচ নিয়ার ভিলেজ ইন নাগাপত্তিনাম ডিস্ট্রিক্ট, অর্থাৎ নাগাপত্তিনাম ডিস্ট্রিক্টে, এখানে বলছে তিরুচেন্দুর, কিন্তু না, এটা নাগাপত্তিন জেলায় একটি গ্রামের কাছে সৈকতে 33 ফুট দীর্ঘ একটি তিমির মৃতদেহ পাওয়া গিয়েছিল। এরপরের প্রশ্ন যেটা বি নম্বর, সেটা হচ্ছে দি কারাকাস অফ এ হুইল ফাউন্ড ইন ভেপ্পা লোদাই কোস্ট ওয়াজ আইডেন্টিফাই অ্যাজ এ স্পাম হোয়াইল বাই FCRI, এটা ট্রু, কারণ সাপোর্টিং ভেপ্পাপোলাই ভেপ্পা লোদাই কোস্টে পাওয়া তিমি স্পাম তিমি হিসাবে শনাক্ত করা FCRI দ্বারা, এটা সত্য। সমর্থনকারী কি, ইন এপ্রিল দি কারাকাস অফ হুইল ওয়াজ ওয়াশড এশোর অন দি ভেপ্পা লোদাই কোস্ট হুইচ ওয়াজ আইডেন্টিফাই অ্যাজ এ স্পাম হোয়াইল বাই এ টিম অফ সায়েন্টিস্ট ফ্রম FCRI। এপ্রিল মাসে ভেপ্পালোয় কোস্টে একটি তিমির মৃতদেহ ধুয়ে এসে পড়েছিল, যা FCRI বিজ্ঞানীদের একটি দল স্পাম তিমি হিসাবে শনাক্ত করেছে। এরপরের যে প্রশ্ন আমরা আছে সেটা যদি আমরা উত্তর দেই, সেটা হচ্ছে সি, গিভ এ সুইটেবল টাইটেল টু দি অ্যাবভ প্যাসেজ। সুইটেবল টাইটেল, ম্যাস স্ট্যান্ডিং অফ হুইল অন ইন্ডিয়ান কোস্ট, ভারতের উপকূলে তিমির ব্যাপক মৃতদেহ ধোয়া, হ্যাঁ এটা আমরা বলতে পারি, এরা বিভিন্ন জনে বিভিন্ন রকম বলতে পারবে, ঠিক আছে। এরপর আমরা চলে যাবো পরের 4 নম্বর, যেটা গ্রামার। হ্যাঁ, গ্রামারটা কি বলেছে, মাই সিস্টার হ্যাজ ফিনিশ হার পেইন্টিং জাস্ট নাও, যা সবে মাত্র শেষ করিয়াছে, এরকম। তাহলে হ্যাজ ফিনিশ অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, মাই সিস্টার হ্যাজ ফিনিশড হার পেইন্টিং, এই কারণে এখানে হ্যাজ ফিনিশড হবে উত্তর। ইয়েস্টারডে মিস্টার সেন ডোনেট সাম মানি ইন এ অরফানেজ, এটা জাস্ট পাস্ট ইনডেফিনিট টেন্স, এই কারণে শুধু ডোনেটেড, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব 5 নম্বরে, চেঞ্জ দি ভয়েস। হ্যাঁ, আমরা 4 নম্বর দেখেছি, অর্থাৎ আমার বোন ঠিক এখন তার চিত্রাঙ্কন শেষ করেছে, গতকাল মিস্টার সেন একটি অনাথ আশ্রমে কিছু অর্থ দান করেছিলেন। আমরা ইংরেজির পাশাপাশি বাংলা শিখলে দুই দিক দিয়ে আমরা কিন্তু ইংরেজিতে আরও স্ট্রং হব, এই কারণে আমি সমস্ত প্রশ্নের সাথে বাংলা জুড়ে দিয়েছি। চেঞ্জ দি ভয়েস, ভয়েসটা চেঞ্জ করছে, অর্থাৎ কণ্ঠ পরিবর্তন। কণ্ঠ পরিবর্তন মানে কি, দে হ্যাভ ওন দি ফুটবল ম্যাচ, তাহলে দি ফুটবল ম্যাচ হ্যাজ বিন ওন বাই দেম, অর্থটা কীভাবে দাঁড়ায় দেখো, তারা ফুটবল ম্যাচ জিতেছে, ফুটবল ম্যাচটি তাদের দ্বারা জয়লাভ করা হয়েছে, অর্থাৎ অবজেক্টটা হবে সাবজেক্ট, এটা ডিটেলস আমি বলবো না। দি ফুটবল ম্যাচ হচ্ছে অবজেক্ট, আর এখানে পাস্ট টেন্স আছে, এখানে ওয়াজ। হ্যাঁ, দি ফুটবল ম্যাচ হ্যাজ বিন ওন, কারণ এখানে প্রেজেন্ট পারফেক্ট আছে, হ্যাভ ওন, তাই না, তাহলে হ্যাভ ওন, তাহলে হ্যাজ ওন বাই দেম। আওয়ার টিচার উইল ডেলিভার এ লেকচার টুমরো, এই অবজেক্ট হচ্ছে লেকচার টুমরো, অর্থাৎ পরেরটা যদি আমাদের শিক্ষক আগামীকাল একটি বক্তৃতা দেবেন, তাহলে এটার হবে কি, একটি বক্তৃতা আমাদের শিক্ষকের দ্বারা আগামীকাল প্রদান করা হবে, লেকচার উইল বি ডেলিভার্ড বাই আওয়ার টিচার টুমরো। ওকে, এরপরে যাব আমরা 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরের প্রশ্ন কি বলছে, চেঞ্জ দি মুড অফ ন্যারেশন, অর্থাৎ এক ধরনের বর্ণনার পরিবর্তন। বর্ণনার, গ্র্যান্ডমাদার সেড টু মি, দিদিমা অথবা গ্র্যান্ডমা আমাকে বলেন, আই ওয়াজ দি ফার্স্ট গার্ল ইন মাই ক্লাস, আমি আমার ক্লাসের প্রথম মেয়ে ছিলাম, তাই দিদিমা আমাকে বলেছিলেন যে তিনি তার ক্লাসে প্রথম মেয়ে ছিলেন। হ্যাঁ, তাহলে এইভাবে হবে, অর্থাৎ গ্র্যান্ডমাদার টোল্ড মি দ্যাট শি হ্যাড বিন দি ফার্স্ট গার্ল ইন হার ক্লাস, তার ফাদার সেড টু হিজ সন, গড ব্লেস ইউ মাই চাইল্ড, বাবা তার সন্তানের সঙ্গে বললেন, তোমার ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন আমার সন্তান। বাবা প্রার্থনা করলেন যে ঈশ্বর তার সন্তানের আশীর্বাদ করুন। ফাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস হিজ সন, এভাবে উত্তর হবে। এরপর আমরা 7 নম্বর, মিনিং অফ ওয়ার্ডস ফ্রম প্যাসেজ। ডেড বডি অফ অ্যান এনিম্যাল, প্যাসেজে কিন্তু এটা আছে কারাকাস, আমি বারবার দেখিয়েছিলাম কারাকাস হবে উত্তর, অর্থাৎ যদি পাঠ থেকে প্রাণীর মৃতদেহকে কারাকাস বলে, ডেড বডি অফ এনিম্যাল যেটা কারাকাস বলে, ঠিক আছে। তারপর আনইউজুয়াল কেস,
হ্যাঁ, অস্বাভাবিক ঘটনা, এটাও কিন্তু রেয়ারিটি, দুর্লভতা, দুর্লভ, যেটা পাওয়া যাচ্ছে না, রেয়ারিটি। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব সরাসরি 8 নম্বরের যে প্রশ্ন, সেটা 8 নম্বর কি, রাইটিং প্যারাগ্রাফ। কি আছে দেখো, ইউজ দি ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ স্টিল ইজ প্রডিউস। স্টিল কীভাবে তৈরি হয়। আমরা যদি বলি এটা কিন্তু কিছু তোমার পয়েন্ট দেওয়া আছে, আয়রন ওর মিক্সড উইথ কোক অ্যান্ড লিম টেকেন টু বাস্ট ব্লাঞ্চ, এগুলি নিয়েই করতে হবে। হ্যাঁ, তো স্টিল ইজ প্রডিউস ফ্রম আয়রন ওর থ্রু সেভারেল স্টেজ। কীভাবে স্টিল তৈরি করা হয়, স্টিল লোহা খনিজ থেকে বিভিন্ন পর্যায়ের মাধ্যমে তৈরি করা হয়। ফার্স্ট, প্রথমে আয়রন ওরি ইজ মিক্সড উইথ কোক অ্যান্ড লাইমস্টোন। প্রথমে লোহা খনিজ কোক এবং চুনাপাথরের সঙ্গে মিশিয়ে ব্লাস্ট ফার্নেসে উচ্চ তাপে গলানো হয়। ইজ মিক্সড উইথ কোক অ্যান্ড লিমস্টোন। দিস মিক্সচার ইজ টেকেন টু বি ব্লাস্ট ফার্নেস হোয়ার ইট ইজ মেল্টেড অ্যাট ভেরি হাই টেম্পারেচার। গলানো হয় প্রাপ্ত দহিত ধাতু কি, তারপরে দি মোল্টেন মেটেল অবটেইন ইজ কল্ড পিগ আয়রন। প্রাপ্ত দহিত ধাতুকে পিগ আয়রন বলা হয়। তারপর পিগ আয়রন ইজ কন্টেইনস ইম্পুরিটিস সো ইট ইজ ফার্দার মেল্টেড অ্যান্ড পিউরিফাইড। পিগ আয়রনে বিভিন্ন অশুদ্ধ থাকে, তাই এটি আরও গলিয়ে পরিশোধন করা হয়। ডিউরিং পিউরিফিকেশন এক্সিস কার্বন অ্যান্ড আদার ইম্পুরিটিস আর রিমুভ। পরিশোধনের সময় অতিরিক্ত কার্বন ও অন্যান্য অশুদ্ধ দূর করা হয়। দেন এ কন্ট্রোল অ্যামাউন্ট অফ কার্বন ইজ অ্যাডেড টু অবটেইন স্টিল। তারপর এটি আরও গুলিয়ে নিয়ন্ত্রিত পরিমাণে কার্বন যোগ করা হয় স্টিল তৈরি করার জন্য। দাস স্টিল ইজ প্রডিউসড ফর ভেরিয়াস ইন্ডাস্ট্রিয়াল ইউজেস। এভাবে বিভিন্ন শিল্পে ব্যবহারের জন্য স্টিল প্রস্তুত করা হয়। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং উত্তর। আশা করি তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, যে একবার ইংরেজি পারবে না তার জন্যও কিন্তু দেখা গেছে এটা পড়া কোনো অসম্ভব কিছু হবে না। পরিশেষে বলবো, তোমার এই ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ সবাই।